ক্ষমতায় টিকে থাকতে পারেন কিনা সেসব হিসাব নিশ্চয়ই তারেক রহমানকে করতে হবে। বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান স্ত্রীর হাত ধরে ঢাকা, সিলেট, সিনেমা হল, থিয়েটার নানা কিছু ঘুরে বেড়ালেও এখন তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরের দাওয়াত পাওয়া। ভারতে এই প্রথম রাষ্ট্রীয় সফরটি করতে পারবেন এরকম একটা প্রায় নিশ্চয়তা ছিল তারেক রহমান খলিলুর রহমানের কাছে। কিন্তু খলিলুর রহমান এপ্রিল মাসে ভারত সফরে যাওয়ার আগেই আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষেধাজ্ঞা জারি রেখে আইন পাশ করে ফেলার পর তারেক রহমানের প্রতি আর বিন্দুমাত্র বিশ্বাস রাখতে পারছে না ভারতের মোদী সরকার। এবং এর পরেই প্রধানমন্ত্রী মোদী, যিনি কিনা তারেক রহমান নির্বাচিত হয়েছেন এই খবর পাওয়া মাত্র সবার আগে ফোন করেছিলেন, তিনি সংখ্যাগরিষ্ঠতা পেতে যাচ্ছেন এ খবর পাওয়ার পর চিঠি লিখে রীতিমতো জাইমা রহমান, জুবাইদা রহমানকে সাথে নিয়ে, মানে স্ত্রী কন্যাকে সাথে নিয়ে যাতে তারেক রহমান ভারত সফর করেন এবং সেজন্য ভারতীয় প্রধানমন্ত্রী অধীর আগ্রহে অপেক্ষা করছেন, এমন সব কথা লিখে একটা আবেগপূর্ণ চিঠিও পাঠিয়ে দিয়েছিলেন। কিন্তু এরপর মাস দুয়েকে তারেক রহমান যেসব কাজ করেছেন তাতে ভারত সরকার এক রকমের বিশ্বাসঘাতকতার অনুভূতিতে ভুগছে। মানে তারা মোটামুটি মনে করছে যে তারেক রহমান বিশ্বাস ভঙ্গের কাজ করছে এবং তাকে বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ভারত সফরে নিয়ে গিয়ে এমন আবেগ, এমন সম্বর্ধনা প্রকাশ করা ঠিক হবে না যা কিনা পরে ভারত সরকারকে বিপদগ্রস্ত করে। কারণ এরপর আঙুল তুলে না কেউ মোদী সরকারকে বলেন যে আপনারা যাকে এত আবেগ দিয়ে, এত উষ্ণ সম্বর্ধনা দিয়ে ভারত নিয়ে এলেন আর সপরিবারে এমন উষ্ণ আতিথেয়তা দেখালেন, তিনি কি করে আপনাদের সাথে এমন বিশ্বাসঘাতকতা করছেন? কাজেই এমন একটা স্পর্শকাতর অবিশ্বাসের সম্পর্কের মধ্যে ভারত সরকার ওই দাওয়াত নিয়ে, ওই আমন্ত্রণ নিয়ে আর এগোতে চাইছে না। যখন 7ই এপ্রিল খলিলুর রহমান ভারত সফরে গেলেন তখন কিন্তু ভারতের সংবাদ মাধ্যমগুলোতে এই খবর জোরদার ভাবে ছিল যে খলিলুর রহমান ভারতে আসার পর বাংলাদেশের প্রধানমন্ত্রী কবে ভারত আসবেন তা ঠিক হবে। কিন্তু শেষ পর্যন্ত খলিলুর রহমান যখন ভারতে গেলেন আর তারেক রহমান সংসদে বসে আওয়ামী লীগকে নিষিদ্ধ রাখার একটা আইন পাশ করে ফেললেন এবং আরো যেসব কর্মকাণ্ড দেখালেন তার কোনো কিছুর সাথে আসলে ভারতের সঙ্গে তার যা যা কথাবার্তা হয়ে গিয়েছিল এবং যার প্রেক্ষিতে তিনি ডিসেম্বরে দেশে ফিরতে পেরেছিলেন ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তায়, তার কোনো নমুনা ভারত দেখতে পায়নি। কাজেই ভারত এরপর থেকে সে উষ্ণতা আর দেখাচ্ছে না। এখন তারেক রহমান খলিলুর রহমানকে দায়িত্ব দিয়েছেন যে খুব শিগগিরই চীন সফরের আয়োজন করতে হবে খলিলুর রহমানের, তারেক রহমানের জন্য। কারণ তাহলে একদিকে যেমন চীন সফরে তারেক রহমান গেলে সেটা তাকে একটা বেশ গুরুত্বপূর্ণ আঞ্চলিক জায়গায় তাকে স্থাপন করবে, সেটা যেমন ঘটবে, মানে চীন বাংলাদেশ সম্পর্কটা একটা নতুন দিকে মোড় নিচ্ছে কিনা। কারণ মনে রাখতে হবে চীন বাংলাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। কাজেই চীনের সঙ্গে তারেক রহমানের একটা দারুণ দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে। চীন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানকে খুব গুরুত্ব দিচ্ছে, সেটাও তাকে একটা গুরুত্বপূর্ণ জায়গায় শুধু প্রতিষ্ঠিত করবে তাই নয়, যেই ভারত আবার তারেক রহমানকেও পাত্তা না দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে, অবস্থান নিয়েছে যে তারা আরো দেখতে চায় তারেক রহমান সরকার কি কি করেন, তারপর সম্পর্কটা কোন দিকে যাবে সেটা তারা ঠিক করবেন। সে অবস্থায় চীনের সঙ্গে যদি তারেক রহমান ভীষণ একটা মাখামাখি শুরু করেন তাহলে নিশ্চয়ই ভারত সরকার নড়ে চড়ে বসবে। যদিও ডিসেম্বরে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত দুতরফেই তিনি কথা দিয়ে এসেছিলেন যে চীনের সঙ্গে মাখামাখি কমাবেন এবং সেটাও তার বাংলাদেশ আসার পথ সুগম করেছিল। কিন্তু চীনের ক্ষেত্রেও চীনের চাওয়াটা একেবারে সোজা সাপটা, মানে যেই চাওয়া তারা 2024-এর জুলাইয়ে শেখ হাসিনার কাছেও চেয়েছিল এবং শেখ হাসিনা সেই চাওয়াটা 2024-এর জুলাইয়ে সর্বশেষ তার বিদেশ সফরে পূরণ করতে না পারার কারণে শেখ হাসিনাকে একদিন আগে চীন থেকে বাংলাদেশে ফিরে আসতে হয়েছিল। মানে চীনের সবচেয়ে বড় চাওয়া বাংলাদেশের কাছে গত অনেক বছর ধরে
তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নে তাদেরকে যাতে অন্তর্ভুক্ত করা হয় সেই বিষয়টি। চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আর্থিক সহায়তা দিতে প্রস্তুত, সেটা কিন্তু 2024 সালে শেখ হাসিনা তার আয়োজিত সর্বশেষ নির্বাচনে জিতে প্রধানমন্ত্রী হওয়ার পরেও চীন সরাসরি জানিয়ে দিয়েছিল, এবং শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে জুন মাসে বলেছিলেন যে ভারত যেহেতু এই তিস্তার পানি বন্টন বিষয়ে কোনো অগ্রগতি দেখাচ্ছে না, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো আর্থিক সহায়তা দেওয়ার ব্যাপারেও তারা এগিয়ে আসছে না, কাজেই আওয়ামী লীগ সরকার সিদ্ধান্ত নিয়েছে তারা চীনের সঙ্গে এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। কিন্তু সীমান্ত এলাকায় চীনের এত বড় মহাপরিকল্পনা বাস্তবায়িত হবে, সেটা আবার ভারত সরকারকে ভীষণ অস্বস্তির মধ্যে ফেলে, এবং এ কারণে যখন শেখ হাসিনা জুনের শেষে ভারত সফরে যান 2024-এর, তখন আবার ভারতের সংবাদ মাধ্যম, সুশীল সমাজ, রাজনৈতিক দল এবং বিশেষ করে প্রধানমন্ত্রী মোদীর সরকার এই যে চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের পরিকল্পনা নিয়ে এমন অস্বস্তি প্রকাশ করেন যে শেখ হাসিনা শেষ মুহূর্তে চীনকে সেই মহাপরিকল্পনা বাস্তবায়নে অংশীদার করার প্রস্তাব থেকে বা সিদ্ধান্ত থেকে পিছিয়ে আসেন, এবং সেটা চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে ভীষণভাবে রুষ্ট করে, ক্ষুব্ধ করে, এবং কথিত আছে যে শেখ হাসিনার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক থেকে একরকম তাড়াহুড়া করে সময় শেষ হওয়ার আগেই উঠে চলে যান চীনের প্রেসিডেন্ট, এবং সেই বৈঠকটি এত খারাপভাবে শেষ হওয়ার কারণে শেখ হাসিনাও সফর শেষ হওয়ার একদিন আগেই বাংলাদেশ ফেরত চলে আসেন। কাজেই তারেক রহমানকে যদি চীন যেতে হয়, তাহলে নিশ্চিতভাবে এবার গিয়ে চীনে তাকে তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়নের অংশীদারিত্ব চীনকে বুঝিয়ে দিয়ে আসতে হবে। বিএনপি কিন্তু এই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ চীনকে দেবে, সেটা 2025-এ এক দফা লং মার্চ করে তিস্তা এলাকায় জানান দিয়েছে। সে সময় তারেক রহমান অনলাইনে যুক্ত হয়ে ভাষণ দিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কথা বলেছেন। ফেব্রুয়ারির নির্বাচনের আগে যখন উত্তরবঙ্গে তিনি জনসভা করতে গেছেন, তখনও তিনি বলেছেন তারা ক্ষমতায় এলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করবেন। আর চীন সফরের আমন্ত্রণ জানিয়েছে বটে চীন সরকারের তরফ থেকে নবনির্বাচিত প্রধানমন্ত্রীকে, তিনি দায়িত্ব নেওয়ার পরপরই ফেব্রুয়ারি মাসে, কিন্তু তার সঙ্গে চীনা রাষ্ট্রদূত পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান আর প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দেখা করে প্রথম যে কথা বলেছেন, ভেতরে বাইরে এসে সাংবাদিকদেরকেও সে কথা বলেছেন যে বাংলাদেশ সরকার চাইলেই এখনই চীন তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে পারে, এবং চীন সে বিষয়ে আর্থিক সকল সহযোগিতা দিতে প্রস্তুত। এবং তারা এটাও মনে করিয়েছে যে বহু বছর ধরেই এই বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা হয়ে আসছে, কারণ চীন ইউনূস সরকারের সঙ্গেও কিন্তু এ বিষয়ে আলোচনা করেছিল। ইউনূসও যখন কোথাও দাওয়াত পাচ্ছিলেন না অন্তর্বর্তীকালীন অনির্বাচিত সরকার হিসাবে, তিনিও চীন সফরে গিয়েছিলেন, এবং চীন সফরে গিয়ে তিনিও কথা দিয়ে এসেছিলেন যে তিস্তা মহাপরিকল্পনা তিনি চীনকে দিয়ে বাস্তবায়ন করাবেন। সৈয়দা রিজওয়ানা হাসান কয়েক দফা এই ঘোষণা কিন্তু ইউনূস আমলে দিয়েছিলেন যে 2026-এর জানুয়ারি থেকে চীন এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। তবে শেষ পর্যন্ত ইউনূস সরকারকে নির্বাচনটা দিতে হওয়ায় ওই সিদ্ধান্তটি তারা নিয়ে যেতে পারেনি, এবং চীন মহাপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করতে পারেনি, কারণ ততক্ষণে ভারত এবং যুক্তরাষ্ট্রের যে চাপ ইউনূস সরকারের উপর, বাংলাদেশের উপর জারি হয়েছিল, তাতে ইউনূস সরকারের পক্ষে শেষ পর্যন্ত ওরকম গুরুত্বপূর্ণ একটা কৌশলগত গুরুত্বপূর্ণ জায়গায়, স্ট্র্যাটেজিক লোকেশনে চীনকে 10 বছরের বেশি সময় ধরে এমন একটা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব দিয়ে দেওয়া সম্ভব হয়নি। এখন তারেক রহমানকে চীন সফরে যেতে হলে বা ওই দাওয়াতটা পেতে হলে নিশ্চিতভাবেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব চীনকে দিতে হবে। মনে করে দেখেন, মার্কিন যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসনের যে রাষ্ট্রদূতকে প্রথম বাংলাদেশকে পাঠিয়েছেন, ব্রেন্ট ক্রিস্টেনসেন, তাকে কংগ্রেস এই দায়িত্ব দিয়েই পাঠিয়েছে যে বাংলাদেশ যে চীনের সঙ্গে, তাদের ভাষায় কমিউনিস্ট চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখি শুরু করেছে, ব্রেন্ট ক্রিস্টেনসেন গিয়ে যেন সেই ঝুঁকিটা বাংলাদেশ সরকারকে বোঝায়। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেন 2026-এর শুরুতে বাংলাদেশে এসেই সংবাদ মাধ্যমের সঙ্গে মতবিনিময়েও সে কথাটা পরিষ্কার করে
বলার পর এমনকি চীনের দূতাবাসের পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বলা হয়েছিল যে এটা কূটনৈতিক শিষ্টাচার বিরোধী যে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক করে দিচ্ছে বাংলাদেশ সরকার কার সাথে বন্ধুত্ব করবে কার সাথে করবে না। কিন্তু ব্রেন ক্রিস্টেনসন মার্কিন যুক্তরাষ্ট্র বলেই আসছিল যে তারা অপেক্ষা করছে যেই সরকারটি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবে সেই সরকারটি নিশ্চিতভাবে বুঝবে যে চীনের সঙ্গে অতিরিক্ত মাখামাখির ফল ভালো হবে না, সেই সরকারটি যাতে তারেক রহমান সরকার হয় সেজন্য কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সেই 2025-এর জুন থেকে ইউনূস সরকারের ওপর যেমন চাপ প্রয়োগ করেছে তেমনি ভারতকে বুঝিয়েছে, তেমনি তারেক রহমানকেও এবং বিএনপিকেও প্রস্তুত করেছে জামায়াতে ইসলামীকে ঠেকিয়ে যাতে তারা ক্ষমতায় আসতে পারে। কাজেই এখন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে এক রকমের চীন চলে যাবেন, চীনের সঙ্গে আরো অতিরিক্ত বন্ধুত্ব করতে, একটা গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফর সাজাতে, সে বিষয়টা যুক্তরাষ্ট্র খুব ভালো চোখে দেখবে তাও মনে করার কারণ নাই। কাজেই তারেক রহমান একটা গুরুত্বপূর্ণ সফর চান বটে, সেটা ভারত হলে সবচেয়ে ভালো হতো, কিন্তু ভারতে সেই সফর করবার সুযোগটা তিনি হারিয়েছেন আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা বলবৎ রাখতে রীতিমতো আইন পাশ করে এবং ভারতের সঙ্গে তার যে বিশ্বাসের সম্পর্কটা সবে গড়ে উঠতে শুরু করেছিল সেটা অঙ্কুরেই বিনাশ করে দিয়ে এখন চীনের সঙ্গে সফর তাকে চীনের বন্ধু করে তোলে কিনা এবং এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন চীনকে দিয়ে এলে তিনি যুক্তরাষ্ট্র ভারতের মতো শক্তিশালী দেশগুলোকে খেপিয়ে তুললে ক্ষমতায় টিকে থাকতে পারেন কিনা সেসব হিসাব নিশ্চয়ই তারেক রহমানকে করতে হবে। আর বিএনপির সঙ্গে চীনের সম্পর্কটা বড় ধরনের বিশ্বাসের সম্পর্ক ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে, কিন্তু খালেদা জিয়ার আমলে এসে, বিশেষ করে সর্বশেষ আমলে এসে চীনের সঙ্গে সম্পর্কটাও কিন্তু একেবারে তলানিতে গিয়ে ঠেকেছিল। কারণ 2004 সালে এই আজকের অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী যখন বিএনপির বাণিজ্য মন্ত্রী ছিলেন তখন হঠাৎ করে চীনের এক চীন নীতির বিরুদ্ধে গিয়ে বিএনপি সরকার ঢাকায় তাইওয়ানের মানে তাইওয়ানকে একটা স্বাধীন এন্টিটি হিসেবে, স্বাধীন সত্তা, স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়ে তাইওয়ানের একটা অর্থনৈতিক সাংস্কৃতিক কনসাল অফিস খুলে বসেছিলেন ঢাকায়। এবং সে সময় চীনের এই নিয়ে তীব্র প্রতিক্রিয়ার মুখে বাণিজ্য মন্ত্রীর পদ আমির খসরু মাহমুদ চৌধুরীকে হারাতে হয়েছিল। সেই আমির খসরু মাহমুদ চৌধুরীকে যখন তারেক রহমান অর্থমন্ত্রী বানিয়েছেন তখন চীন তারেক রহমানকে বিশ্বাস করবে কিনা সেটাও দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তারেক রহমান অবশ্যই এছাড়াও ভুটানেও রাষ্ট্রীয় সফরে যাওয়ার কথা বিবেচনা করছেন দক্ষিণ এশিয়ার দেশ হিসেবে, অন্যদিকে চাইছেন পারলে সৌদি আরবও ঘুরে আসা যায়, তাহলে একই সাথে তিনি ওমরা পালনও করে আসতে পারেন। তবে এই যে ইরান যুদ্ধ, জ্বালানি সংকট, আন্তর্জাতিক ফোরামে বিভিন্ন দর কষাকষি, এর মধ্যে সৌদি আরবে